এইটি মোদের হাসির স্কুল, আসতে হেথায় করোনা ভুল, হাসির সাথে পিটি করি, খুশিতে তাই মনটি ভরি। তুমি হেথায় আসবে যবে, সুস্থ তুমি হবেই হবে। রোগ ব্যামো সব দূর পালায়, হাসতে হাসতে দিন চলে যায়। শরীর নিরোগ ও কর্মক্ষম করতে হলে হাস্যযোগ এমন একটি প্রক্রিয়া যা যোগব্যায়াম, প্রাণায়াম এবং নানা ধরনের হাসির সংমিশ্রণে সৃষ্ট হাস্যযোগের মাধ্যমে পারিবারিক ও মানসিক উন্নতি হয় এবং রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি পায়। এটি 3টি পার্টে হয়: 1 ওয়ার্ম আপ, 2 হাস্যযোগ, 3 ডিপ ব্রিদিং প্রাণায়াম। হাসি 3 প্রকারের: 1 মুখ খুলে সশব্দ হাসি, মুখ বন্ধ করে গাল ফুলিয়ে হাসি, 3 মুখ খুলে নিঃশব্দে হাসি। শারীরবিদদের মতে এটি হলো শরীরের শ্রেষ্ঠ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। হ্যালো, আজকে আমাদের এই লাফিং ক্লাবের 27তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এবং এই অনুষ্ঠানে বিভিন্ন আমাদের ক্লাব সভ্যবৃন্দ তারা নিজ নিজ পারফরমেন্স এখানে দেখালেন। এর মধ্যে শ্রুতি নাটক আছে, কিছু গান আছে, তার মধ্যে নৃত্যও আছে। এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমাদের এই যে লাফিং ক্লাবের সদস্যবৃন্দ এরা প্রত্যেকেই অলমোস্ট সিনিয়র সিটিজেন, এবং এই সিনিয়র সিটিজেন মানে প্রত্যেকেরই বয়স অন অ্যান অ্যাভারেজ 65-র কাছাকাছি। তো মহিলারা এবং যারা পুরুষ প্রত্যেকেই এই স্বাস্থ্যটাকে ধরে রেখে তারা যে নিজের পারফরমেন্সগুলো করেছেন এবং সাংসারিক দায় দায়িত্ব কর্তব্য তারা সংসারকে এককালে প্রচণ্ডভাবে সামলেছেন। বর্তমানে তারা খানিকটা অবসর পেয়েছেন এবং সেই সময়টাকে কাজে লাগিয়ে তারা এই নৃত্য গীতাদি এবং বিভিন্ন রকম তারা অনুষ্ঠান করে তারা নিজেদের মধ্যে একটা আনন্দের আবহাওয়া তৈরি করেছেন এবং এর মধ্যে থেকে আমরা নিজেদের যথেষ্ট আনন্দ পাই। কারণ এখন সংসারগুলো এমন হয়ে গেছে যে ছেলে পিলে মানুষ হয়ে যাওয়ার পর প্রত্যেকেই খানিকটা একাকিত্ব ভোগে। তো সেই একাকিত্ব লাঘব করার জন্যে এটা আমাদের কাছে একটা প্রচণ্ড মহৌষধ। তো আমরা ওখানে সকালে লাফিং ক্লাবে যে লাফিং থেরাপি আছে সেইগুলোর দ্বারা আমাদের শরীরটাকেও কিছুটা সুস্থ রাখি এবং পারস্পরিক আমাদের নিজেদের মধ্যে সৌহার্দ্য এবং ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা বিনিময় করে আমরা নিজেদের সঙ্গে আনন্দের সঙ্গে মেলামেশা করে আমরা দিন কাটাই। আমাদের এই লাফিং ক্লাব কোথায় পরিচালিত হয়? এখন আপাতত আমাদের আগে হতো মোহনবাগান মাঠে কৃষ্ণসায়রের পাড়ে, বর্তমানে হচ্ছে আমাদের ইয়ের কাছে বোরহাট কালীবাড়ির কাছে, ওটা রবীন্দ্র ভবনের সামনেটায়। কদিন হয়? সপ্তাহে আমাদের 5 দিন হয়, শনি এবং রবি 2 দিন ছুটি থাকে। আমাদের শুরু হয় 6:30 এবং 1 ঘন্টার মোটামুটি প্রোগ্রাম 7:30 পর্যন্ত হয়। তারপরে আমরা একটু গল্প টল্প করি, একটু চাটা খাই, খেয়ে তারপর যে যার বাড়িতে আমরা 8টার সময় চলে যাই। এখন আপনাদের কত সদস্য রয়েছে? আমাদের এখন 42-44 জন মতো আছে। এখানে কি কি হয়? সকাল থেকে আমরা সবাই ওখানে সমবেত হই এবং কিছুটা ফিজিক্যাল এক্সারসাইজ, খুব লাইট এক্সারসাইজ যেগুলোর মাধ্যমে আমরা শরীরকে সচল রাখতে পারি,
সেই লাইট এক্সারসাইজ আমরা একটুখানি করি, তারপরেই এই লাফিং থেরাপিটা আমরা করি। এই লাফিংয়ের মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের শরীরের যে সমস্ত জিনিসগুলো, অর্গ্যানগুলো, দ্যাট ইজ এই যে প্রাণায়াম বা যেগুলো আমরা করি, সেগুলোর মাধ্যমে আমাদের দেহের ফুসফুস এবং তারপর হার্ট এগুলোকে কিছুটা কর্মক্ষমতা বাড়িয়ে দেয়। এবং আমরা দেখেছি যে এতে করে আমাদের এই যে হাঁটা অনেকটা করি, অন্তত 2-3 কিলোমিটার করে প্রত্যেকেই আমাদের হাঁটি। এই হাঁটার ফলে আমাদের মনোবলটা যেমন বাড়ে, আমাদের শারীরিক দক্ষতাটাও কিছুটা বাড়ে। কারণ বয়সকালে প্রত্যেকটা মানুষই কিছুটা হলেও এখন নির্ভর হয়ে যায়। কেউ কেউ কোনো লাঠি নিয়ে তারা সেখানে চলাফেরা করে, আবার কেউ কাউকে সাপোর্ট নিয়ে চলাফেরা করে। কিন্তু এখন আমাদের মধ্যে খুব রেয়ার, 2-1 ছাড়া মোরালদের সবাই, তার মধ্যে কয়েকজন অসতিপরও আছে, আমিও একজন, এরকম বেশ কিছু আছে যারা এই জিনিসটাকে এখন সুস্থ শরীরে এগুলো পারফর্ম করতে পারে। যারা নতুন, এদের নামে কতদিন চলছে? এটা 27 বছর হলো চলছে। আর আপনি তো দেখলেন এখানে একজন ক্যান্সার পেশেন্ট আছে, 2 বছর হলো সে ক্যান্সারে আক্রান্ত। তো যদিও তার বয়সটা একটু কমের দিকে, তো ট্রিটমেন্টে আছে। এবং সেই ট্রিটমেন্টে থেকে সে যে এখানে আসছে, সে যখন যাচ্ছে বম্বেতে, তার ওখানে টাটা সেন্টারে ওখানে গিয়ে ও ট্রিটমেন্টে থাকে। তারপরে আবার হয়তো 15-20 দিন পর আবার চলে আসছে, এসে আবার এখানে লাফিংয়ে যোগদান করছে। তো এই যে মনোবলটাও ফিরে পেয়েছে, দ্যাট ইজ একটা অত বড় রোগের সঙ্গে যুদ্ধ করার মতো ক্ষমতা সে নিজে পেয়েছে। আমার মনে হয় এর জন্য লাফিং ক্লাবের একটা প্রচণ্ড প্রভাব ওর মনের মধ্যে আছে। লাফিং ক্লাবের পক্ষ থেকে সারা বছরের মধ্যে আর কি কি অনুষ্ঠান হয়? এছাড়া আমাদের আরও কিছু অনুষ্ঠান হয়, যেমন আমাদের পিকনিক হয়, আমাদের 1 ডে আউটিং হয়। হয়তো গেলাম কোনো এক জায়গায় বেড়াতে যাই সবাই মিলে, এবং সেখানে সারাটা দিন হই হল্লোড় করে কাটিয়ে আবার ফিরে আসি। নতুন যারা যেতে চাইবে তারা কি যেতে পারবে? হ্যাঁ, এখানে নতুন আমাদের মেম্বারশিপ নেওয়া হয়, এবং আমাদের একটা মেম্বারশিপ সাবস্ক্রিপশন আছে 50 টাকা পার মান্থ, এবং এতে যে কেউ সভ্য হতে পারে। কিরকম বয়সের মধ্যে এখন মোরালেস আমাদের এখানে যারা আছে বেশিরভাগই 60-এর অ্যাবাভ, খুব কমই আছেন যারা 60-এর কমে, 2-4 জন আছেন অল্প, কিন্তু বেশিরভাগই 60 ঊর্ধ্ব সিনিয়র সিটিজেনের মধ্যে পড়ে। আপনার নাম? আমার নাম গোপাল বন্দ্যোপাধ্যায়। আমি সরকারি ছিলাম, চাকুরিজীবী ছিলাম। তো এখন আমাদের কর্মজীবন শেষ হয়ে গেছে। আমি একটা গভর্নমেন্ট অফিসে ছিলাম অ্যাজ এ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এবং ওখানে আমার চাকরি জীবন শেষ হয়ে যাবার পর আমি এখানে জয়েন করি, এবং এখানে আমরা সবাই মিলে একসাথে আনন্দ করে যেভাবে আমরা অতিবাহিত করি, তাতে করে আমাদের নিজের মনের অনেক আনন্দ আমরা খুঁজে পেয়েছি। অসংখ্য ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। নমস্কার। এছাড়া সদস্যদের ধর্মপ্রিয় পালনের মধ্য দিয়ে আনন্দময় জীবনে গ্রহণ করে থাকি। 1995 সালে ভারতবর্ষে ডাক্তার মদন কাকারিয়া বোম্বে শহরে এই সূচনা করেছিলেন। আমেরিকা প্রকাশিত জওয়াহরলাল নেহরুর লেখা অ্যানাটমি অফ ইন্ডিয়ান বইটি তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। 19 সালে এই সুন্দর সন্ধ্যায় সমাগত সকল উপগত সদস্যবৃন্দকে জানাই আমার
কয় সোনা তোমার ঘরে বাস করে কারা মন জানো না তোমার ঘরে বসত করে কয় সোনা মন জানো না তোমার ঘরে বসত করে কয় সোনা মন জানো না তোমার ঘরে বসত করে কয় সোনা মন জানো না তোমার ঘরে বসত করে কয় শুভ সন্ধ্যা। আমাদের এই বর্ধমান লাফিং ক্লাব 1998 সালে স্থাপিত হয়। আজ তার 27 বছর অতিক্রান্ত। এই 27তম বার্ষিক আনন্দ অনুষ্ঠানে আমি সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে ও আমাদের সমস্ত সদস্য সদস্যকে শুভেচ্ছা জানিয়ে একটি রবীন্দ্র কবিতা পাঠ আবৃত্তি করছি। বাইরে একটু মেঘ গর্জন শোনা যাচ্ছে, যদিও কবিতাটা সকালের কবিতা, তবুও মনে করে নিতে সন্ধ্যার কালে মনে করে নিতে কোনো অসুবিধা নেই। আমি রবীন্দ্রনাথের সোনার তরী কবিতাটা পাঠ করছি। সোনার তরী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী কুড়ো ভাড়া খড় ভরসা, কাটিতে কাটিতে ধান এলো বরসা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তবু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, ওপারেতে ছোট ক্ষেত আমি একেলা, মানবে তুমি কে আসতে পারে, দেখে যেন মনে হয় চিনি ও আরে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি ও আরে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারে ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি একবার নিয়ে যাও খনি খেসে, আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নেই দিয়েছি ভরে, এতকাল নদী করে যাহা রয়েছিল ভুলে, সকলে দিলাম তুলে ছড়ে বিথড়ে, এখন আমারে লহ করুণা করে, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীর রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। নমস্কার। আমাদের নিবেদন একটি শ্রুতি নাটক। শ্রুতি নাটকের নাম হচ্ছে কর্তাগিনী বাগযুদ্ধ। সম্রাটে কর্তা গোপাল বন্দ্যোপাধ্যায় এবং গিন্নি কল্পনা বন্দ্যোপাধ্যায়। একটু যে জানলাটা খুলে রাখবো তার উপায় আছে? খালি মিছিল আর মিছিল। সরকার তুমি জবাব দাও। মানে সরকার কেন জবাব দেবে শুনি? সত্যই তো, তোমার সামনে সরকারের নামে বলা কি চাকরি কেন কথা নাকি? চালাকি পারা হয় কি ফুটটা কাটছি। বেশ, তুমি তোমার সংসার নিয়ে থাকো, আমি আর সংসার থেকে পদত্যাগ করলো। এই নিয়ে কবার হলো? তার মানে না, মানে সকালে পদত্যাগ, রাত্রে প্রত্যাহার। এ তো তোমার কাছে নতুন কিছু নয়, এ তো চলছে এখন। বেশ করো, হাজার বার করবে। আমার সংসার থেকে আমি পদত্যাগ করি আর প্রত্যাহার করি, তাতে কাজ কি শুনি? অত সোজা নয়, আগে নোটিশ দিতে হবে। তাছাড়া উপযুক্ত লোক না পাওয়া পর্যন্ত তোমার কাজ চালিয়ে যেতে হবে। আমার জায়গায় নতুন লোক বসাবে, তলে তলে তোমার এই মতলব। দেখি বেশ, আমি তো অনশন শুরু করলাম। দেখি আমার ঠেকায় কি। দেখো দেখো দেখো, আমি
অনশনটা বাদে করলে হয় না? কেন? না মানে এখন মাসের শেষ তো, ধরো একটা অনশন করতে হলে কত কি লাগে বলো তো? স্যান্ডেল লাগে, মাইক লাগে, ফুলের মালা, ফলের রস, এসব জোগাড় করতে করতে আমার লাইফটা যে একবারে লোডশেডিং হয়ে যাবে গো। ওকে, যে সংসারে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, সেখানে একমাত্র প্রতিকার হলো অনশন। কেন সংসারে আইন শৃঙ্খলার কি হলো অভাব? বলি, এটা কি একটা সংসার? এই জানো, এতদিন তোমার সংসার করছি, তুমি আমার জন্য কি করেছো? কেন সংসার করেছি, তোমাকে বিয়ে করেছি, হ্যাঁ, এটা কি একটা কিছু করা নাকি? হলো না? সবচেয়ে বেশি করা তো তোমার সহ্য করা, আর বিয়ে করে করলো আমার হাতে হাত পড়া। তখন বলেছিল না, যখন বলেছিল তোমার সারা জীবনে ভাত কাপড়ে ভাত নিলাম। হ্যাঁ, মনে তো আমার ঠিকই ছিল, শুধু ভাত আর কাপড়ের ভাত আমি নিয়েছিলাম, তাহলে ভাতের সঙ্গে মাছ, মাংস, ডিম, কাপড়ের সঙ্গে পেটিকোট, ব্লাউজ, মিডি, ম্যাক্সি, এসবের ভাত তো আমি নিইনি বাবা। ঠিক আছে, খুব হয়েছে, সংসারে কিচ্ছু দেখো না, ওদিকে যে ছেলেটা একবারে ভুগে গেল। কেন ওখানে আবার কি হলো? কি আবার হলো? ঘুমের ঘরে টিয়া সাতটা বলে যাচ্ছে। টিয়া সাতটা? সে আবার কি গো? ছেলে তোমার 7টা কিনছে গো। ওরে গাঁটটা মারতে পারো না? তুমি কি করো? লজ্জা করে না? লজ্জা, ঘৃণা, ভয়, তোমাকে বিয়ে করে আমি দিনই করেছি জয়। মুখ পোড়া নিচ্ছে, কথা শুনে আমার গা জ্বলিয়ে যায়। এদিকে মিংসের মুখ পোড়াতে গিয়ে উনুনে ভাত পুড়ে যে একেবারে ছাই হয়ে গেল, সে খেয়াল কি আছে? অতটারে পিন্ডিগুলো তোমাকে কে আনতে পারো শুনে? তা আমি কি করবো? রেশনের মূল্য তালিকায় দেখলুম সেদ্ধ চাল কাটা, ময়দা কাটা, সুজি, সোজা সুজি কাটা, সেদ্ধ চাল পুড়িয়ে গেছে, তাই অত চাল। তা বলি, পুড়িয়ে যায় কেন? অভ্যাস করিয়ে নিচ্ছে, বিধবা হলে যাতে কারো কোনো অসুবিধে না হয়। হাজার কথাগুলো শুনলে আমার পিঠে ঝুলে যায়। সরকার না দিলে আমরা কোথায় পাবো বলো তো? বলি সরকার কেন দেবে শুনি? নিজের কথা হিম্মত নেই? তুমি না পুরুষ না, তোমার লজ্জা করে না সরকারের কাছে হাত পাততে? দেখো এতে লজ্জার কি আছে? সরকার দিলে নিশ্চয়ই আনতুম। সরকার কেন দেবে শুনি? সরকার কি তোমার বাড়িতে কোনোদিন একবারও পাত পাততে আসে? সরকারই তো আমাদের একমাত্র ভরসা। এতই যদি বোঝো, তাহলে কথায় কথায় সরকারের নামে দোষ দাও কেন? সরকারের দোষ করলে বলতে পারবো না? না, বলবে না। বলি সরকার যদি এতই খারাপ, তাহলে সরকার বাড়ি নিয়ে গিয়ে বিপদে গিয়েছিলে কেন? এই মরেছে। আচ্ছা আমি তুমি কি বুঝতে কি বোঝো বলো তো? থাক, তোমার আর আমাকে বোঝাতে হবে না। আরে বাবা, এ সরকার সেই সরকার নয়। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, জানো? তুমি ভুলে যেও না, আমিও শ্যামবাজারের পিতুম সরকারের মেয়ে সুভাষিনী। সে তো তোমার সুন্দর মতো কথা শুনে বুঝতে পারছি তুমি সুভাষিনী। কি সুন্দর তোমার মুখের ভাষা। দেখো, এই শেষ বারের মতো বলে দিচ্ছি, ফের যদি কোনোদিন আমার বাপের বাড়ির নামে দোষ দিয়েছ, আমি ওই পরিকাকে ছুড়ে পড়বো। ভগবান কি আমার মুখ তুলে চাইবে? সে সৌভাগ্য কি আমার হবে? কি বললে? কিছু না। তবে বাড়িওয়ালার পারমিশন নিয়েছো? কেন? না মানে ওই গতরে যদি একবার ঝুলে পড়ো, তাহলে পরে বাড়ি শুদ্ধ হুড়মুড় করে একেবারে গুজরাটের ভূমিকম্পের মতো ভেঙে পড়বে তো। ঠিক আছে, আমি রেল লাইনে মাথা দেব। দিও না, রেল লাইনে গলা দিও না। ওখানে আজকাল একদম টাইমের ঠিক নেই। দেখবে তুমি খালি গলা দিয়ে পড়েই আছো।
ওদিকে দাঁড়িয়ে আসছে না। ঠিক আছে, তাদের গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়ে আমি মরবই মরবো। খবরদার খবরদার বলছি, কেরোসিন তেলে একদম হাত দেবে না। 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে 1 লিটার কেরোসিন তেল জোগাড় করে কিছু তোমার গায়ে ঢালবার জন্যে বলতে হয় অন্য কিছু করে মরো। কেরোসিন তেলে তুমি একদম হাত দেবে না। বেশ বেশ বেশ, আমি বিষ খাবো, তবু আত্মহত্যা করে এই প্রতিশোধ আমি নেবই নেব। দেখো দেখো, এত অখাদ্য কুখাদ্য খেয়েও যখন তুমি পটল তোলনি, তখন এই বিষ তোমার হজম হয়ে গেছে। যাকে বলছিলাম কি, আত্মহত্যা যদি করতেই হয় করো করো, অন্যদিন আজকে দিন থাক না। কেন আজকে দিনটা থাকবে কেন শুনি? না মানে মানে আজকে আজকে শোতে 2টো সিনেমার টিকিট কেটেছে। হিন্দি ছবি, তাই? শুধু ঝাড়পি, ভীষণ 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 যাবে। বেশ, তাহলে আজকে দিনটা ছেড়েই দিই বলো। হ্যাঁ, সেই দাও আজকে দিন। কাল কিন্তু আমি আত্মহত্যা করবই করবো। করো না, কাল করো। কালকে তো আমায় বারণ করতে পারবে না। না না, ঠিক আছে, কথা দিলাম। কথা দাও? হ্যাঁ, কথা দিলাম। ঠিক? হ্যাঁ, কাল তোমাকে আমি ঠিক বিছে এনে দেবো, তখন তুমি আত্মহত্যা করো। এখন সিনেমায় চলো 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 চলো। নমস্কার। আমি এখন যে একটি নাটকের অংশ, আমার নিজের অভিনীত নাটকের একটি অংশ আমি পরিবেশন করছি, তার আগে আমি দু একটি কথা বলে নিই। এই নাটকটি আজকে গোটা পৃথিবীব্যাপী এই নাটকটি অত্যন্ত প্রশংসিত এবং দীর্ঘ 50 বছর ধরে কলকাতার নাট্যমঞ্চে সারা বছর অভিনীত হয়।
নাটকটির নাম হচ্ছে মারিচ সংবাদ। নাটকটি লিখেছেন অরুণ মুখোপাধ্যায় এবং তিনি নিজে নাটকটিতে অভিনয় করেছেন, সঙ্গে অভিনয় করেন বিপ্লব কেতন চক্রবর্তী। এই নাটকটি আমি আমার নিজের কথাই বলছি, এই নাটকটি আমি 21 রাত্রি অভিনয় করেছি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে করেছি, তাছাড়া পলসয়ে করেছি অনেকবার। ভুল ত্রুটি হতে পারে। দুটি চরিত্র, আমাকে দুটি চরিত্রেই অভিনয় করতে হবে, অভিনয় নয় মানে বলতে হবে, সংলাপ বলতে হবে, যেহেতু দ্বিতীয় ব্যক্তি এখানে নেই এবং প্রস্তুতি নেবার কোনো সুযোগ আমি পাইনি। এই নাটকটি আমি শেষ অভিনয় করেছি আজ থেকে 27 বছর আগে, এবং আমি কোনো এটা মোহরা দিতে পারিনি, অর্থাৎ তার সঙ্গে আমি মোহরা দেব। যাই হোক, আমি নাটকটি হচ্ছে রামায়ণের চরিত্র। রামায়ণের দুটি চরিত্র, প্রধান চরিত্র, সেটি হচ্ছে রাম এবং রাবণ। রাম রাবণের যুদ্ধ হয়েছিল এটাই আমরা জানি, কিন্তু রামের সঙ্গে রাবণের কেন যুদ্ধ হয়েছিল, সীতাহরণ কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, এই বিষয়গুলো আমরা সবাই জানি না। যারা বয়স্ক মানুষ তাদের মা ঠাকুমার কাছ থেকে শুনেছেন, কিন্তু সবাই এটা, নতুন প্রজন্ম এটা অনেকেই জানেন না। তা যাই হোক, আমি এটা শুরু করছি যে রামের সঙ্গে সরাসরি মুখোমুখি যুদ্ধেতে যাবার জন্য, কিন্তু রামের যে বল, সেই বলের কাছে রাবণ হয়তো প্রতিহত হয়ে যেতে পারেন। সেই জন্যে রাবণ কালনেমির কাছ থেকে তিনি কিছু উত্তর চেয়েছিলেন এবং কি বুদ্ধিতে যাওয়া যায়, কালনেমি একটি বুদ্ধি দিয়েছিলেন, যে সীতাহরণের বুদ্ধি দিয়েছিলেন। তা সেইটা আমি দুটি চরিত্রই আমি এখানে আপনাদের সামনে উপস্থাপন করছি। তাকে রাবণের সংবাদ নিয়ে তার কাছে গেছে। আমি শুরু করছি। মারিচ, মারিচ, কে ডাকিল মোর নাম ধরি, বিঘ্ন ঘটাইল মোর ধ্যান ভঙ্গ করি, ধ্যানের সময় এবে নহে তো মারিচ, ঘটে গেছে অঘটন লক্ষ্য রাজকুলে, এসেছি তোমার কাছে রয়ে এক বিশেষ বারতা, এখুনি যাইতে হবে মোর সাথে, যাত্রা লাগি প্রস্তুত হবে মারিচ। কোথা যাব আমি মোর সাধনা ছাড়িয়া, সাধনায় সিদ্ধি লাভ বিনা অন্য কোনো কার্য নাহি মোর। মারিচ, তোমার পরে হয়েছে আদেশ, মারিচ নয় কারো আদেশ অধীন, করি না নহি কারো প্রজা, করি না গ্রহণ কারো দান, কারো অনুগ্রহ লাগি ব্যাকুল নহে তোমার প্রাণ, মানি শুধু ইষ্ট দেবতারে, কিবা প্রয়োজন তার এই দিন অভাজনে, আছে প্রয়োজন তোমারই প্রয়োজন তার, শুনিবে নিশ্চয়ই সব, সত্তর চলব মোর সাথে। না না না, যাইতে পারি না আমি সাধনার ক্ষেত্র ছাড়ি, আমি তো রহি না তার রাজ্যের সীমায়, নগরীর কোলাহল আমোদ প্রমোদ সারি, লইয়াছি আমি স্বেচ্ছা নির্বাসন, তবে কেন এতদিন পরে আমারই তার প্রয়োজন, শোনো তবে কি কারণে প্রয়োজন তব। রাবণ ভগিনী শূর্পণখা, আমাদের সকলের আদরের ধ্বনি, সে হয়েছে নিগৃহীতা, নির্যাতিতা হয়েছে সে ওই অর্বাচীন মানবের হাতে, প্রেম নিবেদন তার অবহেলা ভরে ফিরাইছে স্পর্ধিত মানব। শুধু তাই নহে, নাশা কর্ম তার করিয়া ছেদন, চরম লাঞ্ছনা তার করিয়াছে ওই দুঃসাহসী মানব সন্তান। কে সে মানব? উচ্চারিতে নাম তার, ঘৃণায় জড়িত হয় রসনা আমার, জ্বলে ওঠে ক্রোধে সারা দেহ, তবু কৌতূহল তব মিটাইতে বলি, আর কেহ নহে সেই নরাধম রাম, রামচন্দ্র। সেই যেই দিন তপবনে দেখিয়াছি মুরতি তাহার, সেই দিন হতে ভক্ত আমি তার, রাক্ষসের প্রেম নিবেদন ফিরাইছে মানব সন্তান, দোষ নাহি দেখিয়ে। থামো, শুধু সেই নহে, সাথে আছে অনুজ লক্ষণ, কে বা বলেছিল তারে প্রেম নিবেদিতে, রাক্ষসের প্রেম নিবেদন অবহেলা ভরে ফিরাইছে মানব সন্তান, দোষ নাহি দেখিয়েবে। শোনো হে মারিচ, তোমার মানুষ রাজ্যে যেই হোক অধিষ্ঠিত, পূজার আসনে
রাবণ আদেশ কব পারো না লঙ্ঘিতে। এতই ক্ষিপ্ত যদি লঙ্কেশ রাবণ, সম্মুখ সমরে যান যুদ্ধ করিবারে। রাক্ষস কুলে তো নাই যোদ্ধার অভাব, আমা হতে কোন কার্য হইবে সাধন। না না না, মুখোমুখি যুদ্ধ নয়, যথোচিত হেবে। সামান্য মানব বটে তারা, কিন্তু অসামান্য ধনুর্ধর সেই দুইজনা। তাই কৌশলের আশ্রয় করিয়া গ্রহণ, রাবণ করিতে চান রামপ্রিয়া সীতারে হরণ। কি কহিলে তত মায়া সিদ্ধ তুমি, স্বর্ণমৃগ রূপ ধরি, অলৌকিক মায়ায় তুমি ভুলাইবে রাম রামানুজে। সেই অবসরে না। নমস্কার।
কত আশা রে মনে কত আশা নদীর ধারে শিমুল গাছে নানা পাখির বাসা রে নানা পাখির বাসা কাল সকালে ফুটবে ফুট মনে কত আশা রে মনে কত আশা সেটা যাবি বাঁকুড়াবি এই মরুদি আমার পাবে ও রাখো একেবারে বানাইছে না রে পাহাড়ের দেশে যাও রাঙা মাটির দেশে যাও তোকে বানাইছে না রে একেবারে বানাইছে না রে ভাদর আশ্বিন মাসে ভাদু ফুলের কথা রে ভাদু ফুলের কথা আমায় ভালোবেসে বানিয়ে গেলি কেমন ভাবে দেখা রে কেমন ভাবে দেখা ভাদর আশ্বিন মাসে ভাদু ফুলের কথা রে ভাদু ফুলের কথা মাধ্যমিক 2026 পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি। টেনশন হচ্ছে? আর টেনশন করার দরকার নেই। সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক 2026-এ 90% বা তার বেশি নম্বর পাওয়ার 7টি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে পাথফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট 2026-এর মধ্যে দিয়ে, এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না। কৌশল 1, পাথফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টে 3টি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ, যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি। কৌশল 2, তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম। এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না। কৌশল 3, এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই, সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন, যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায়। কৌশল 4, মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা, যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য। কৌশল 5, 2023, 2024, 2025 মাধ্যমিক পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশোনা নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ। কৌশল 6, মাধ্যমিক 2025-এর প্রথম স্থান অধিকারী পাথফাইন্ডারের ছাত্র অদ্রিত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে, যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে। কৌশল 7, মাধ্যমিক 2026 পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। কি বলো, এসব যদি সত্যি সত্যি পাও, মাধ্যমিক 2026-এ সেরা রেজাল্ট করা কি সহজ নয়? তুমি পাবে আরও 3টে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার, যেমন 2026-এ উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা। অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো www.pathfinder.edu.in অথবা নিকটবর্তী পাথফাইন্ডার সেন্টারে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির 2টি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 BHK, 2 BHK and 3 BHK ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম।
তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।